দিগন্ত বিস্তৃত আধমরা মানুষের চলমান মিছিল। দেহের শক্তি নিঃশেষ, তবু ওদের চলতে হয়। স্টপ। মাথায় বয়ে নিয়ে চলেছে ওদের শেষ পার্থিব সম্বল। স্টপ। অধিকাংশের দৃষ্টি উদ্ভ্রান্ত। নৃশংস গণহত্যার ভীতি ছড়িয়ে আছে ওদের চোখে, মুখে, সারা দেহে। আমি তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করি। আমার স্পেসিফিক কাজ ছিল ইংরেজি বিভাগে। আমার সরাসরি বড় কর্তা বলতে যা বোঝায় ছিলেন প্রয়াত আলমগীর কবির সাহেব, এবং আমার কাজটি ছিল বিভিন্ন বিশ্বের পত্রপত্রিকা থেকে তথ্য বাংলাদেশের যুদ্ধের উপরে এগুলো সংগ্রহ করে এর উপরে ভিত্তি করে রাজনৈতিক ধারাভাষ্য তৈরি করা এবং পাঠ করা ইংরেজিতে। তাছাড়া আরও একটি কাজ ছিল, সেটি হচ্ছে বিদেশে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে সেইগুলো সংগ্রহ করে প্রচার করা। তৃতীয় একটি কাজ করতাম, সেটা হচ্ছে যুদ্ধ প্রতিবেদন। এই যুদ্ধ প্রতিবেদনে আমি বিভিন্ন সেক্টর ঘুরে ঘুরে সেক্টর কমান্ডারদেরকে বা সাব সেক্টর কমান্ডারদেরকে ইন্টারভিউ করেছি, সেইগুলো দিয়েছি। তখন আলমগীর কবির বেশিরভাগ কাজই আমার কাছে ছেড়ে দিয়ে উনি নিজে মুক্তিযুদ্ধের উপরে ফিল্মিংয়ের কাজগুলো করতেন, এবং সেইগুলোতে তিনি জহির রায়হানের সাথে একসাথে কাজ করতেন। এই সময় কবির ভাই আমাকে একদিন বললেন যে তুমি শুটিংয়ে গেলাম। 7 নম্বর সেক্টরে ট্রেনিং দেখলাম। দেখার পরে যখন ফিরছি তখন আমাকে বললেন যে আমি মূলত কমেন্ট্রি করব, মানে উনি করবেন, আর আমাকে একটা অংশ যেখানে নিক্সন এর বেতমিজি সম্বন্ধে বলা হবে সেই অংশটি স্টপ জেনোসাইড বলে আমাকে করতে হবে, এবং তখন আমি ওটা রেকর্ড করি। ইয়াহিয়া খান বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা নাদের শাহ নৃশংসতাকেও হার মানিয়েছে। আমার জীবনের শ্রেষ্ঠ সময় 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, এই সময়টি। আমি টোটালি মঞ্চের। এশিয়াটিক তো আমি এশিয়াটিকের নই, এশিয়াটিক আমার, এটা আমি তৈরি করেছি। কিন্তু তুমি জানো, অল সেড এন্ড ডান, আমি বলি যে আমার এত রকমের পরিচয়। আই এম ওন্ড বাই নেচার। প্রকৃতি আমাকে ওন করে, আমাকে আমার আসল মালিক, এবং নিসর্গের কাছে আমি সম্পূর্ণরূপে নিবেদিত। তারপরে কাজের ক্ষেত্রে আসলে পরে তখন তো অনেক ব্যাপার, তখন তো আমার প্যাশন যেটা নাটক, সেটা আমি মঞ্চে করে সবচেয়ে আনন্দ পাই। আমার পেটে ভাতের জন্য সেটা করতে হয়েছে। যখন করেছিলাম 8 জন লোক ছিল, সেটা এখন 9টা কোম্পানি হয়ে গেছে, 250 লোক কাজ করে। এখন আমার সন্তানেরা সেখানে, আমার স্ত্রী সেখানে কাজ করে। অতএব এইখানে আমি আর কিছু করার নেই। আমি 41 বছর ধরে আই হ্যাভ বিন ইন দিস প্রফেশন। তুমি যে কারণে আমাকে জমিদার বলছো, আমি সেই কারণে জমিদার নই। আমি জমিদার পারহ্যাপস এই কারণে যে আমি কোনো একটি কর্মের দাস হতে চাই না। আমি জমিদার এই কারণে হতে চাই যে আমার ইচ্ছে হলে আমি এখন ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যেতে পারি। এটা কিন্তু আমার যৌবন থেকে আছে। আমি হঠাৎ ইচ্ছে হলো
অফিসের কাজ ছেড়ে দিয়ে বুঝিয়ে দিয়ে কারো কাছে গাড়ি নিয়ে, তখন আমি নিজে গাড়ি চালাতাম, একটা ফোক্সওয়াগন গাড়ি। আমি আরিচা গিয়ে গাড়িটা বদল করে একটা নৌকা নিয়ে বালুচরের উপর চলে যেতাম। তো এই যে এই দিক দিয়ে এই হ্যাবিটগুলো কিন্তু জমিদারি হ্যাবিট। যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটিতে কিন্তু এগুলো করা খুব মুশকিল। সেখানে তুমি কিন্তু তখন সময়ের দাস হয়ে যাও, তোমার কর্মের দাস হয়ে যাও, দাসখত লিখে দিতে হয় সেখানে। এটা আমি বিশ্বাস করি না। শঙ্কর শাহজাহান, এটা আমাদের পুরনো অফিসের বিভিন্ন, আমার রুম, নূরের রুম, সিঁড়িটা, গাড়ি বারান্দা, টাইপরাইটার যে কাজ করা হতো, তুলি দিয়ে কাজ করা হতো। এখন তো এগুলো সব চলে গেছে, ফিল্মে হতো। এদের মধ্যে প্রযুক্তি পালন করে যাবে কবিকে বলতে তোমরা যাও, আমি আর সাতটা থেকে 9টায় 2 ঘন্টার টাইম আমি কাউকে দিই না। আমি লেখালেখি করি, আর উইকেন্ডসে আমি লেখালেখি করি, অফিসের কাজের ফাঁকে ফাঁকে আমি লেখালেখি করি। আমি কেবল কলাম লিখি না, কিন্তু আমার মেমোয়ারও বেরোচ্ছে উত্তরাধিকারে, বাংলা একাডেমির 13টা এপিসোড বেরিয়ে গেছে, 14 এপিসোড লেখা হচ্ছে। এটা বই আকারে প্রকাশিত। ছায়ানোটা আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আমার বিশেষ কিছু করতে হয় না। আমাকে মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হয়, হয়তো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে যদি জিজ্ঞেস করেন সঞ্জিতা আপা, আমি বিনয়ের সাথে সেটা জবাব দিই, কিন্তু তাছাড়া বিশেষ কিছু করার নেই। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি হিসেবে, যেহেতু জাদুঘরটা আমরা শুরু করেছিলাম, যেতে হয় মিটিং টিটিংয়ে, কিন্তু এখন তো মুক্তিযুদ্ধ জাদুঘর সারা বাংলাদেশের মানুষের, এটা আমাদের 8 জনের মধ্যে নেই। এটা বিশাল বড় একটা মাপের জিনিস হয়ে যাবে বলে আমার বিশ্বাস। ছাত্র ইউনিয়ন করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমার নেত্রী ছিলেন আজকের মন্ত্রী মতি আপা, এবং আমি এখনো মনে করি যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অ্যাটলিস্ট একটু, তোমার যেটাকে জর্জ বার্নার্ড শো বলেছেন ইগ্যালিটেরিয়ানিজম, এই ইগ্যালিটেরিয়ানিজমের প্রয়োজন রয়েছে। একটু মানুষের চোখের চামড়া রেখে তুমি যদি ভালো করো তোমার পয়সা আসবে, কিন্তু চোখের চামড়াটাকে ছিঁড়ে ফেলে দিও না আর কি। মানে এমন শো করো না যেখানে তোমার দেশের মানুষ না খেয়ে মরছে আর তুমি রোলস রয়েস চড়ে বেড়াচ্ছ। এইটা তো ইট ইজ নট ডান। এই ভ্যালুটা কিন্তু আমাদের ছিল বাল্যকালে, এমনকি যৌবনেও ছিল। আজকে তো কমিউনিস্টরাও ধান্দাবাজ হয়ে গেছে। তো আমরা কিন্তু প্রফিটটাকে খেয়ে ফেলি না, উই লেট দ্য প্রফিট রোল। এটাই হচ্ছে গিয়ে দিস ইজ সায়েন্টিফিক ক্যাপিটালিজম।
সরকার কিছু না, বিরোধী দল কিছু না, রাজনীতি কিছু না, রাজনৈতিক দল কিছু না, রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু না, সাধারণ মানুষই সব কিছু। সাধারণ মানুষের সাথে যদি আমরা একটা সংলাপ শুরু করতে পারি, আমরা যারা জানি, শুরু হয়েছিল কিন্তু মোর্শেদুল ইসলামের আগামী দিয়ে, সেখানে একটা রাজাকারের চরিত্র। আমাকে সেই ব্যাংক টাউন আছে না সাভারের রাস্তায়, ব্যাংক টাউনের পাশে যেটা নদী যায় সুন্দর, সে তার পাশে একটা শেওড়া গাছের মধ্যে বেঁধে আমাকে পেটানো হয়েছিল। যারা এই কাজগুলো আমাকে নিয়ে করেছে তারা সবাই পলিটিক্যাল ফিল্মই করেছে। মোর্শেদুল ইসলামও তাই, এটাও পলিটিক্যাল ছিল, যদিও সরাসরি পলিটিক্যাল নয়, কিন্তু ভীষণভাবেই রাজনীতি ছিল এতে। তানভীর তো সবসময় পলিটিক্যাল করে, ওনাদের নাম মধ্যমধ্যে তো একেবারে সরাসরি রাজাকার। কাজে আমি ওই রাজাকারিত্ব থেকে বেরোতে পারিনি আমার বপুর জন্য। আমার চেহারাটা বোধ হয় রাজাকারী হয়ে গেছে। বাংলাদেশে যত নাটক অভিনীত হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান যে নাটকগুলো, সেগুলোর প্রধান রোলগুলো আমি পেয়েছি। ম্যাকবেথে ম্যাকবেথ, টেম্পেস্টে প্রসপেরো, নুরুল দিনের সারা জীবনে নুরুল দিন, দেওয়ান গাজীর কিস্সায় দেওয়ান গাজী, গ্যালিলিওতে গ্যালিলিও। একটা অভিনেতার একটি জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়া থাকতে পারে বলো আমাকে? বাকি আছে কিং লিয়ার, এটা কোনো এক সময় করবো। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, অতএব যথেচ্ছাচার করার একটা অধিকার আমার আছে, এইটাই আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি নিজের উপরে, আমি তো সেই গতকালকে আমি গ্রাম থেকে এলাম, গ্রামে আমি বিতর্ক করে এলাম যে মানুষের ভেতরে মানুষের ভেতরে প্রধান ঈশ্বর হচ্ছে তার বিবেক। মানুষের ভেতরে প্রধান ঈশ্বর তার বিবেক। সে যদি এট দ্য এন্ড অফ দ্য ডে চোখ বন্ধ করে চিন্তা করে যে আমি কোনো এমন কাজ করেছি কিনা যেটার জন্য আমি নিজেকে অপরাধী ভাবতে পারি, এবং উত্তর হয় যে না, তাহলে তুমি ঈশ্বরের উপাসনা করেছো, আর কিছু করার দরকার নেই। কার্পেন্টার্স আমার খুবই ফেভারিট। আমার একটা মিশন হচ্ছে যে ইয়াঙ্গার অ্যাক্টার্স ইনফিউজ করা আমাদের সিস্টেমে। ইয়াঙ্গার জেনারেশন যদি উঠে আসে, ওরা চিন্তা করতে শিখবে নতুনভাবে, ভাবতে শিখবে নতুনভাবে, নাটক অভিনয় করতে শিখবে, এবং প্রযোজনা ইভেনচুয়ালি ওরাই টেক ওভার করবে।
আমরা 40টা নাটক করে ফেলেছি 40 বছরে। 42 42টা আর কি, অপেক্ষমান 42তম কাজ। তাই? কিন্তু এটা 38তম যে, মানে এটা 38, তারপরে এটা 39 39 আপনার চলাচক্রা সিডা, ও হ্যাঁ, তারপরে 40 হচ্ছে আপনার কাঁঠাল বাগান, এখন দুঃসময় 41, আর হচ্ছে অপেক্ষমান 42। 42টা প্রোডাকশন। 42 বছরে 42টা প্রোডাকশন। একটা স্বপ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের মঞ্চ নাটককে একটা নিয়মিত চর্চিত মাধ্যম হিসেবে, শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং সেই কাজেই আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। আজকে খুব ভালো লাগে দেখতে যে বাংলাদেশে ঢাকা শহরে অন্ততপক্ষে 4টে মঞ্চে নিয়মিত অভিনয় হয়। এই শহরে যদি কেউ আসে, সে ভাষা বুঝুক বা নাই বুঝুক, সে যদি চায় পয়সা দিয়ে টিকিট কেটে একটা নাটক দেখতে পারে। সেই নাটকের মান যাই হোক, তাতে কিছু আসে যায় না, নাটকটি আছে। আমি কখনো এগ্রি করি না মঞ্চ সমাজ বদলের হাতিয়ার। মঞ্চ সমাজ বদলের সহায়ক শক্তি হতে পারে, কিন্তু হাতিয়ার হতে পারে না এককভাবে। বিশ্বের কোথাও নেই এটা। আতাউর, আমি, সারা, নূর, আমরা সিনিয়র। আর আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে এরাই, মন্থরা, ওরাই চালাচ্ছি, আমরা আছি এর সাথে। আলী জাকের একজন আলী জাকের। ওই জায়গাটা তো আসার মানে প্রশ্নটা যে আমি একমত না আসলে, না কাছাকাছি বলেও কিছু হয় না। সম্ভব না। আর কেউ আসতে চাইলে হবে না, মেয়েদের তক্ত বড় রকম জানা কথা নাকি, তার কাছে আসতে চাইলে মেয়ে পাট পাট করে দেবো। আমার আইকনকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর উৎপল দত্ত। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা শোনোনি, কিন্তু একজন অসাধারণ অভিনেতা ছিলেন, নান্দিকারের প্রতিষ্ঠাতা। 3 পয়সার পালা, মঞ্জুরি আমের মঞ্জুরি, শের আফগান, এইসব নাটকে কি অসাধারণ অভিনয় করেছেন যে ভাবলে শিউরে উঠতে হয়। ওর সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। উৎপলদার সাথেও আমার একটা মোটামুটি সম্পর্ক ছিল। তিতাস পরে যখন পালঙ্ক করতে এলেন, তখন ঢাকাতেই পরিচয়। তারপরে আমি কলকাতায় গেলে দেখা হতো, কিন্তু অজিতদার সাথে সম্পর্কটা অন্যরকম ছিল। নেভো নেভে যাও নিভু নিভু দ্বীপ, এ জীবন নিতান্ত এক চলমান ছায়া। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ। এ হলো কাহিনী এক নির্বোধ কথিত, অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন, সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং।